Okay, so today we're gonna solve Jan 2020 paper 2. Question number 1. This question is about energy resources. The table lists some method of generating electricity using energy resources. Tick ticks in the table to show if each method uses a renewable energy resources. One has been done for you. Okay, so এখানে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, মেথড অফ জেনারেটিং ইলেকট্রিসিটি, যে মেথডস গুলা দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় এখানে লেখা আছে কোন কোন মেথড গুলা আমার রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস ইউজ করতেছে ওগুলাই টিক মার্ক দিব। যেমন কোল পাওয়ার স্টেশন। আচ্ছা, ফার্স্ট অফ অল উই শুড নো হোয়াট ইজ রিনিউয়েবল অ্যান্ড হোয়াট ইজ নন রিনিউয়েবল। সো রিনিউয়েবল রিসোর্সেস এনার্জি রিসোর্সেস হলো যেগুলা কখনো রান আউট হবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল উইন্ড, সানলাইট। সো এগুলো কখনো শেষ হবে না। তো এই কারণে আমরা এগুলাকে বলি আমরা রিনিউয়েবল রিসোর্সেস এনার্জি রিসোর্স। এন্ড হোয়াট ইজ রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস? যে এনার্জি গুলা, যে ন্যাচারাল রিসোর্সেস গুলা উইল ইভেন্চুয়ালি রান আউট ওয়ান ডে, ওগুলাকে আমরা বলি নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, সাচ এস ন্যাচারাল গ্যাস, তারপর কোল, অয়েল। সো এগুলো হলো সব নন রিনিউয়েবল রিসোর্সেস। এখানে টিকমার্ক দেওয়া আছে যেগুলো হলো রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, যেমন জিওথার্মাল পাওয়ার স্টেশন, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন অ্যান্ড উইন্ড টারবাইন। Part B. Solar cells can be used to generate electricity. 1. How is energy transferred from the sun to a solar cell? So obviously it by radiation, because we cannot see sun rays, right? Number 2. State one disadvantage of using solar cells to generate electricity. So first of all, we should know যে সোলার সেলটা কিন্তু এখানে আমরা অনেক কিছু লিখতে পারি। সোলার সেল ইউজ করার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। ফর এক্সাম্পল, একটা হতে পারে সোলার সেলস অনেক জায়গা কনজিউম করে, আরেকটা হতে পারে, আর আমরা কিন্তু জানি যে সোলার সেলস সানলাইট থেকে এনার্জিটা নেয়, মানে সানলাইট থেকে এনার্জিটা ট্রান্সফার করে ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়। তো এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হতে পারে যে সানি ওয়েদারে খালি এটা জেনারেট করা যাবে, আর অনেক সময় ওয়েদারের উপর এটা ওয়েদারের উপরই পুরোটা ডিপেন্ড করে। রেইনফলে এটা কাজ করবে না, বা রাতের বেলা এটা কাজ করবে না। সো সোলার সেলস ক্যান জেনারেট ইলেকট্রিসিটি ওয়েন ইট ইজ সানি। এটাই হলো ডিসঅ্যাডভান্টেজ। Question number 2. State the formula linking density, mass, and volume. So we know the formula density is equals to mass divided by volume. Here আমাদের একটা ম্যাথ করতে দিছে, যেখানে আমাকে বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য ব্রেস ম্যাস। দ্য ব্রেস ম্যাস হ্যাজ আ ম্যাস অফ 454 gram. The density of brass is 8.46 gram per centimeter cube. তো এখানে আমাকে ভলিউমটা বের করতে বলছে। সো ভলিউমটাকে আমাদের ইনিশিয়াল কাজ যেটা হবে, আমরা ভলিউমটাকে রিঅ্যারেঞ্জ করব, ফর্মুলাটাকে রিঅ্যারেঞ্জ করব। ভলিউম ইজ ইকুয়ালস টু ডেনসিটি ডিভাইডেড বাই ম্যাস হবে। ওকে, সো উই নো দ্য ডেনসিটি কত? ডেনসিটি হলো 8.4 গ্রাম ডিভাইডেড বাই ম্যাস হলো 454. Okay, so the answer will be 53.7. And as they told us to give us the unit, so we know the unit of volume is always as the এখানে সেন্টিমিটার আছে, so this will be centimeter cube. তার মানে answer is 53.7 centimeter cube. Okay, moving on to question number 3. Curling is a sport played on ice. A player slides stone A across the ice towards a scoring zone. The ice reduces friction so that there is negligible friction when the stone is sliding. Part A. Stone A leaves the player hand with a velocity of 2.90 meter per second. The mass of stone A is 17 kg. State the formula linking
momentum, mass, and velocity. So momentum formula we all know, momentum is equals to mass into velocity. এখানে পার্ট 2 তে আমাদের স্টোন এর মোমেন্টামটা বের করতে বলছে। সো ফর্মুলা ওয়াইজ আমরা লিখব mass, which is 17 kg into 2.90. So answer is 40 sorry 49 kg meter per second. Shown, they told us to show that the momentum of stone A is approximately 50 kg per 50 kg meter per second. So আমাদের answer আসছে 49 kg meter per second, so which is basically like what, 50. Part B, stone A slides towards the scoring zone. In the scoring zone, stone A collides with the stationary stone B. Okay. After the collision, both stones move in the same direction as the initial direction of stone A. The velocity of stone A after the collision is 0.40 meter per second. Calculate the velocity of stone B after the collision. Achha, mass of the stone B. আচ্ছা, সো আমরা কিন্তু জানি momentum before collision is equals to momentum after collision. To understand this, আমরা ছোট্ট করে একটা পিকচার ড্র করি। This is stone A and this is stone B. Okay, so এখানে আমাদের একটা ইনফরমেশন বলছে which is stone B was stationary. আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছে যে এখানে এই যে with the stationary stone B, stone B টা stationary, that means এটার velocity 0 ছিল, আর stone এর initial velocity ছিল এখানে যেটা দেওয়া ছিল 2.90. so B is equals to 2.90, right? এখন আর mass ছিল কত, 17 কেজি। তাহলে আমরা সিম্পল ম্যাথটা করি, আর বি এর ম্যাথ ছিল 19 কেজি। এখন আমরা সিম্পল ম্যাথ করব যে মোমেন্টাম বিফোর collision is equals to momentum after collision. তাহলে আমরা বিফোর collision-এর ম্যাথটাকে করি। সো আমরা ফার্স্টে জানি যে স্টোন এর ভেলোসিটি ম্যাস দুটোটাই জানি, তাহলে হবে 17 ইন্টু 2.9 প্লাস বি এর ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ 0, তাহলে হবে 19 into 0 is equals to momentum after collision. After collision সিনারিটা কি হচ্ছে আমরা আবার একটু ড্র করি। সো এ কিন্তু এই ডিরেকশনে মুভ করতেছিল এন্ড বি স্টেশনারি ছিল, বাট আফটার কলিশন এখানে কিন্তু বলা হয় নাই যে দে ওয়ার মুভিং টুগেদার। সো আমরা কি বুঝবো যে মুভিং টুগেদার যেহেতু বলা নেই, তাহলে মানে এটা সেপারেটলি মুভ করতেছিল, তার মানে বিও এই ডিরেকশনে মুভ করবে। তাহলে যেটা হবে আমি এখানে লিখবো, এখানে দেওয়া আছে দ্য ভেলোসিটি অফ স্টোন এ আফটার কলিশন ইজ 0.40, তো ভেলোসিটিটা দেওয়া আছে, তার মানে 17 ইন্টু 0.40 প্লাস এটার ভেলোসিটি আমরা জানি না, সো এটার ভেলোসিটি আমরা বের করবো বেসিক্যালি 19 ইন্টু ভি। তো এটার এই সামেশন করলে এটার আসে, মোমেন্টামটা আসে 66.8 is equals to oh sorry so this will be 49.3 is equals to 6.8 plus 19 V.
লাইক আমরা যদি এখন সাবজেক্ট করি ভিটাকে, we will get a value of 2.24 meter per second. Okay. Okay, so question number 2 তে আমাদের কি বলছে, let's see. When the stone collide, they were in contact for a time of 25 milliseconds. Calculate the magnitude of the force stone A exerted on stone B in this collision. Okay, so এখানে বেসিক্যালি আমাদের টাইমটা দেওয়া আছে। সো টাইমটা এখানে মিলিসেকেন্ড থেকে আগে আমরা সেকেন্ডে কনভার্ট করি, and we know সেকেন্ড থেকে মিলিসেকেন্ড থেকে সেকেন্ডে কনভার্ট করতে হলে we need to divide it by 1000, which is 0.005 025, and ফোর্স বের করতে বলছে, রাইট? অ্যান্ড এটার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো কনজারভেশন অফ, সরি, তো আমরা এখানে যেটা করব, we know force is equals to change in momentum divided by time, right? তো এখানে আমরা ফোর্সটাকে এখানে আমরা যেটা বের করবো সেটা হলো চেঞ্জ ইন মোমেন্টামটা, রাইট? তো এটাকে সাবস্টিটিউট করার জন্য what we need to do is, oh sorry, okay, so moving to question part 2, when the stone collides, they were in contact for a time of 25 milliseconds. Calculate the magnitude of the force stone A exerted on stone B in this collision. Okay, so আমরা এখানে টাইমটা জানি, which is 25 milliseconds. So as the time is given in milliseconds, আমরা the standard unit convert করব, which is second. তাহলে 25 divided by 1000 gives us 0.025 seconds, right? And we also know the formula যে force is equals to change in momentum divided by time, and আমাদের এখানে ফোর্সটা বের করতে হবে, and we know the change in momentum যেটা আমরা বের করলাম, so the change in momentum is ফাইনাল মাইনাস ইনিশিয়াল মোমেন্টামটা আমাদের মাইনাস করতে হবে, and যেটা মাইনাস করে, সো আমরা ফার্স্ট যেটা মাইনাস করব সেটা হলো minus 6.8, right? ডিভাইডেড বাই টাইম। সো টাইম এখানে আমাদের দেওয়া আছে, যেটা আমরা বের করলাম 0.25 সেকেন্ড। সো অ্যান্সার উইল বি 700 নিউটন, রাইট? ওকে, moving on to question number 4. A student uses this apparatus to demonstrate the effect of electric charge. এখানে একটা ফানেল দেওয়া আছে, plastic tubing, metal can, metal cap, insulator, metal rod, thin piece of metal. Okay, he pours some fine powder into a funnel. The fine powder moves through a length of plastic tubing and falls into a metal can. The metal can rests on a metal cap. The metal cap is connected to a thin piece of metal by a metal rod. When the powder lands in the can, the thin piece of metal moves away from the metal rod. Okay, explain why the thin piece of metal moves away from the metal rod. ওকে, মানে আমাদের কোশ্চেনটা বলছে যে এই মেটাল রডটা যখন এই পাউডার গুলা এখানে আসে, যখন এই পাউডার গুলা এখানে আসে তখন এটা কেন সরে যায়। তো টু আন্ডারস্ট্যান্ড দিস আমাদের একটা
জিনিস বুঝতে হবে, সেটা হলো এই এই পাউডার গুলা, ঠিক আছে, এই পাউডার গুলা কিন্তু চার্জ হয়ে যেতেছে যখন ওরা প্লাস্টিক প্লাস্টিক টিউব থেকে বের হচ্ছে, ডিউ টু ফ্রিকশন অফ দ্য মলিকিউলস। তো মলিকিউলস এর ফ্রিকশনের জন্য এ এগুলা কিন্তু চার্জ হয়ে যাচ্ছে। অ্যাজ উই নো, মেটাল ইজ আ গুড কন্ডাক্টর অফ চার্জ। তাহলে আমরা বলতে পারি যে এই মেটাল ক্যাপটা চার্জ গুলাকে ফ্লো করে করে এখানে আনতেছে, যে কারণে এ থিন পিস অফ মেটাল আর ওই মেটাল গুলা সেম চার্জ, যে কারণে মেটাল পিসটা মুভ অ্যাওয়ে হয়ে যাচ্ছে, কারণ উই নো যে সেম চার্জ রিপেল। তো এই কথাটাই আমরা অ্যান্সারে সুন্দর মতন গুছিয়ে লিখবো যে as the powder moves along the plastic tubing, it becomes charged due to friction. We know metals are good conductors, so the charge is passed to the metal rod and the thin piece of metal, giving both the same charge. As we know that same charge repel, that's why thin piece of metal is moving away. Okay, moving to part B. A columbometer measures an electric charge. The student connects a columbometer to the metal can. When all the powder has landed in the can, when the columbometer shows a reading of negative 9.4 into 10 to the power minus 9 C. C means charge. Okay. Which statement is true for the metal can? It gains negatively charged electrons, it lost negatively charged electrons, it gains positively charged electrons, it lost positively charged electrons. Okay, so look carefully. এখানে কিন্তু কলম্বোমিটারটা যখন রিডিংটা কাউন্ট করে, মানে রিডিংটা নেয়, তখন কিন্তু রিডিংটা মাইনাসে আসে, নেগেটিভে আসে। সো উই নো যে ইলেকট্রনস নেগেটিভলি চার্জ ইলেকট্রনস প্রেজেন্ট থাকলেই অ্যান্সারটা নেগেটিভে আসবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অপশন। আর ইলেকট্রন লুজ করলে তো পজিটিভ হয়ে যায়, সো পার্ট বি হবে না, সিও হবে না, এন্ড ডিও হবে না। Number 2, state the formula linking charge, current, and time. So we know Q is equals to IT. Part 3 তে বলছে it takes 12 seconds from the powder starts landing in the metal can until all the powder has landed in the can. Calculate the mean charge current. আচ্ছা, mean charging current. তো mean charging current আমাকে বের করতে বলছে। ফার্স্টে আমি জানি formula, charge is equals to current into time. We know the current, which is minus 9.4 এটা into 10 to the power minus 9. So আমরা এখানে লিখে দিব simply minus 9.4 into 10 to the power minus 9 into আমরা টাইমও জানি 12 সেকেন্ড। Okay, so part 3. It takes a time of 12 seconds from when the powder starts landing in the metal can until all the powder has landed in the can. Calculate the mean charging current. Okay, so our mean charging current টা বের করতে বলছে। So আমরা এখানে ফার্স্টলি যেটা করব, rearrange the formula. Okay, so current কে rearrange করলে হয় Q by T. আমরা charge জানি, time জানি, so charge was minus 9.4 into 10 to the power minus 9 divided by 12 seconds. Okay, and then we get an answer of minus 7.8 into 10 to the power minus 10. So answer is 7.8 into 10 to the power minus 10. Okay. Part C. The student suggests that this demonstration is similar to refueling an aircraft. The powder represents the fuel and the metal can represents the fuel tank in the aircraft. Okay. Explain how the student should modify this apparatus to demonstrate how to minimize the dangers when refueling an aircraft. So basically, এখান থেকে আমাদের বলতে বলছে যে এয়ারক্রাফটটা যখন ল্যান্ড করে, এটা ডেঞ্জারটা কিভাবে মিনিমাইজ করা যায়। তো টু স্টার্ট উইথ আমরা এখানে বলতে পারি যে যখন এয়ারক্রাফটটা
আকাশে থাকে, যখন এয়ারক্রাফটটা ল্যান্ড করে না, আকাশে থাকে, তখন কিন্তু ডিউ ফ্রিকশনের কারণে, এয়ারের সাথে যখন কোলাইড করে, এয়ারের ফ্রিকশনের কারণে এয়ারক্রাফটের বডি কিন্তু চার্জড হয়ে যায়। সো যখন ল্যান্ড করবে তখন একটা সিম্পল স্পার্ক পুরো একটা এক্সপ্লোশন করতে পারে। তো এটার জন্য আমরা যেটা বলতে পারি যে এয়ারক্রাফটটাকে ফার্স্টে ডিসচার্জ করতে হবে, ঠিক আছে? আর্থওয়্যারের সাথে এয়ারক্রাফটের বডিটা কানেক্ট করে দিলে সবই চার্জ ডিচার্জ হয়ে যাবে। সো এইভাবে আমরা জিনিসটাকে মিনিমাইজ করতে পারি, ডেঞ্জারটাকে রিফুয়েলিং এর টাইমে। সো এখানে আমরা লিখবো, ডিউ টু বিল্ড অফ চার্জ দ্য এয়ারক্রাফট মাইট এক্সপ্লোড। টু প্রিভেন্ট দ্যাট উই নিড টু কানেক্ট অ্যান আর্থওয়্যার টু দ্য এয়ারক্রাফট ডিউরিং রিফুয়েলিং। Earthware provides a low resistance path, so charge flow to the ground. There will be no build of charge on aircraft. Okay. Moving on to question number 5. A sonometer is a piece of equipment used to investigate the frequency of wave on a string. The photograph shows the sonometer. The string is under tension. When the string is plugged, it vibrates to produce a sound wave. Describe how an oscilloscope should be used to measure the frequency of the sound wave from the sonometer. Okay, এখানে আমাদের বেসিক্যালি অসিলোস্কোপের ইউজটাকে, মানে কিভাবে ইউজ করা যায়, এটাই আমাদের ডেসক্রাইব করতে হবে। সো এখানে বুঝার মধ্যে যেটা আছে সেটা হলো, অসিলোস্কোপটাকে ফার্স্টে মাইক্রোফোনের সাথে কানেক্ট করতে হবে, আর একটা কনস্ট্যান্ট টাইম বেসের সাথে রাখতে হবে। তার একটা কি করতে হবে, স্টুডেন্টের কি করতে হবে, ওর একটা মেজারমেন্ট করতে হবে, একটা বক্সের মেজারমেন্ট করতে হবে, যে একটা বক্সে কতটুক লেন্থ থাকে। সো এটা আমরা সিম্পলি যেটা বলতে পারি, the students need to connect the oscilloscope with microphone and adjust that to get a constant trace and the time base. She needs to measure the number of square measure করতে হবে to get time period. Then by using the equation, frequency is equals to 1 divided by time taken, she can find the frequency. So এইভাবে সে ফ্রিকোয়েন্সিটা বের করতে পারে। Okay, part B তে কি বলছে, a student investigate how the frequency of the sound from sonometer varies with the length of the string. This is the student's method. Apply a constant tension force to the string. Plug the string and measure the frequency of the sound wave produced. Move the bridge to change the length of the string. Plug the string and measure the new frequency of the sound wave produced. Repeat the method for different length of string. Acha. Give a control variable for the student investigation. আচ্ছা, স্টুডেন্টের ইনভেস্টিগেশনের জন্য একটা কন্ট্রোল ভ্যারিয়েবল দিতে বলছে। কন্ট্রোল ভ্যারিয়েবল মানে যে ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট। সো এখানে আমাদের বলাই আছে যে অ্যাপ্লাইং আ কনস্ট্যান্ট টেনশন ফোর্স টু দ্য স্ট্রিং। তার মানে কি, এটা হলো ফোর্স। So control variable ta ki force. Okay. The table shows the student result, string in centimeter and frequency in hertz. So আমরা জানি, আর এখানে বলছে ক্যালকুলেট দ্য মিন ফ্রিকোয়েন্সি ফর দ্য স্ট্রিং অফ 60 সেন্টিমিটার। তো আমরা জানি মিন কিভাবে বের করতে হবে, বাই অ্যাডিং আপ দিস 3 ইনফরমেশন and ডিভাইড করে দিব বাই 3, বিকজ এখানে 3টে ইউনিট আছে। সো এখানে আমাদের ওয়ার্কিংটা দেখাতে হবে 36 ডিভাইডেড বাই প্লাস 32 35 divided by 3 is equals to 34 hertz. Okay, then part 3 তে বলছে plot a graph of the mean frequency and string length data on the grid. আমরা আমাদের প্লট করতে বলছে, and আমি আগে থেকে প্লট করে রেখেছিলাম। সো এটা, so these are the plots, and বলছে আমাদের draw the base fit curve, draw the curve of base fit. So base fit curve এর বেস ফিট কার্ভে আমাদের গ্রাফটা ড্র করতে বলছে। সো উই নো হোয়াট, আমি এখানে আগে থেকে ড্র করে রাখছি। বেস ফিট কার্ভ কিন্তু নট নেসেসারিলি অল দ্য সবগুলা পয়েন্ট বা সবগুলা ডট ক্রস করতে হবে, জাস্ট টাচ করলেই হবে, এটাকে বেস ফিট বলে। সো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিটা মিন, ফ্রিকোয়েন্সির মিনটা কিন্তু এখানে ওয়াইসিসে, বিকজ ইট ইজ অ্যান ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
and string of the length হলো x axis এ because এটা হলো independent। এখানে বলছে 5 এ determine the string length needed to produce a sound wave of frequency 75 hertz। সো এখানে বেসিক্যালি কিছুই করতে হবে না, আমি করেসপন্ডিং 75 এ যাব। 75 এ যাওয়ার পরে আমি এটার করেসপন্ডিং লেন্থটা দেখবো, এন্ড লেন্থ আমার আসছে এখানে 30 সেন্টিমিটার। Okay. The student cannot hear the sound from the sonometer for some of the string lengths tested. Explain which of the string lengths produce sounds that human cannot hear. Okay. So এখানে বলছে স্টুডেন্ট এই টেস্টগুলোর মধ্যে কয়েকটা টেস্টের সাউন্ড শুনতে পারে নাই। কেন শুনতে পারে নাই? কারণ উই নো যে হিউম্যান হিয়ারিং এর রেঞ্জ হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। তো আমরা এখানে দেখি, এখানে দুইটা ডাটা আছে যেটা হলো 20-র নিচে, তাহলে এই দুইটা অবশ্যই স্টুডেন্টরা শুনতে পারবে না। সো জিনিসটা এমনই, এভাবে আমরা লিখবো যে the student will not hear the sound produced from both 120 centimeter and 140 centimeter because human cannot hear from sound lower than 20 hertz. Okay, moving on to question number 6. This question is about star. Astronomers measure the absolute magnitude of stars. State what is meant by the term absolute magnitude. So এটা basically একটা definition, এটা বোঝানোর কিছু নাই। Absolute magnitude is a measurement of brightness the brightness of a star. Okay, the evolution of stars can be shown on a HR diagram. Complete the HR diagram by labeling the x-axis, completing the absolute magnitude scale, drawing the main sequence star, red giant and white dwarf regions. So এখানে basically আমার draw করতে হবে, এটা বুকের মধ্যেই দেওয়া আছে how to draw this. So এখানে white dwarf main sequence and এখানে red giant. Okay, moving on to question number 7. The photographer shows a glass plate made from a uranium glass. Uranium oxide is used to give the glass a green color. Uranium 238 is the most common isotopes of uranium and can be represented using this symbol. Okay, state what information the number 92 and 238 gives about the nucleus of these isotopes of uranium. Okay, তো আমরা কিন্তু জানি যে এটা হলো proton number, এটা হলো প্রোটন নাম্বার এন্ড এটা হলো ম্যাস নাম্বার বা নিউক্লিয়ন্স। তো এখানে আমরা সিম্পলি লিখে দিব যে 92 হলো প্রোটন নাম্বার আর 238 হলো নিউক্লিয়ন নাম্বার। Uranium 238 decays by alpha emission. Describe how the nucleus of uranium 238 atom changes as a result of alpha emission. Okay, so এখানে আমাদের বেসিক্যালি বলছে যে ইউরেনিয়াম 238 আলফা এমিশন করে, আলফা ডিকে করে, ঠিক আছে। অ্যাটম চেঞ্জ যখন আলফা এমিশন হয় তখন ইউরেনিয়াম 238 এর অ্যাটমটা কিভাবে মানে চেঞ্জ হয় কিভাবে। সো বেসিক্যালি আমরা জানি যে আলফার দুইটা প্রোটন আছে আর দুইটা নিউট্রনস আছে, সেখানে 2 হবে। তো এমিশনের পরে ইউরেনিয়াম 238 কিন্তু দুইটা প্রোটন লুজ করবে আর দুইটা নিউট্রন লুজ করবে, এটাই আর কি। বিকজ এখানে আলফা এমিট করতে বলছে, সো উই নো যে আলফার H4 4 আর 2 থাকে, সো বেসিক্যালি দুইটা প্রোটন যাবে আর দুইটা নিউটন যাবে। সো মুভিং অন টু পার্ট বি। পার্ট বি তে বলছে দ্য টেবিল গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউরেনিয়াম গ্লাস প্লেট। ম্যাস দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে যতটুকু দিয়ে বানানো হয়েছে, ম্যাস অফ দ্য ইউরেনিয়াম অ্যাটম। সো 238 এর অ্যাটম দেওয়া আছে। আচ্ছা, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইউরেনিয়াম 238 অ্যাটম ইন দ্য প্লেট। আচ্ছা, কয়টা অ্যাটম আছে ইউরেনিয়াম 238 এর প্লেটের মধ্যে। টু ক্যালকুলেট দিস আমাদের সিম্পল ইউনিটারি মেথড করতে হবে, এন্ড যেটার জন্য আমরা ফার্স্টে কি করব সেটা হলো ম্যাসটা আগে বের করি। সো আমরা জানি ম্যাস অফ ওয়ান প্লেট হলো 1.1 কেজি, রাইট? mass of
one plate is equals to 1 kg, তাহলে আমার এই পার্সেন্টেজটাকে পার্সেন্টেজ দেওয়া আছে যে অফ প্লেট ম্যাচ বাই ইউরেনিয়াম 25 বাই ম্যাচ। সো এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, সো এই পার্সেন্টেজটার সাথে মাল্টিপ্লাই করবো না আমি। সো পার্সেন্টেজটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে হবে 0.045, রাইট? দেন আমি এখানে জানতে পারবো, ওকে, সো ম্যাথটা মাল্টিপ্লাই করার পর আমরা এখানে একটা ভ্যালু পাবো which is 0.09 0.0495। ওকে, তাহলে আমি কি জানি, একটা প্লেটের পুরো ম্যাথ জানি। এখন ওকে, সো আমি যেটা করব এখন পার্ট বি তে আমাকে কি বলছে, দ্য টেবল গিভ সাম ইনফরমেশন about uranium glass plate, mass of plate, percentage of plate made of uranium by mass of uranium 238 atom। আচ্ছা, সো এখানে আমাকে বলে দিছে প্লেটটার ম্যাস, আর এখানে বলে দিছে আমার ইউরেনিয়াম 238 এর পার্সেন্টেজ, মানে প্লেটটার ভিতরে তো ইউরেনিয়াম ছাড়াও আরো অন্য অন্য ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। সো ওটার মধ্যে 4.5 ছিল ইউরেনিয়াম। তো ফার্স্টে আমি যেটা করব, ম্যাস অফ ইউরেনিয়ামটা বের করে ফেলবো। সো ম্যাস অফ ইউরেনিয়ামের জন্য আমার যেটা লাগবে, ইউরেনিয়াম 238 যেটা আমার করতে হবে সেটা হলো 1.1 ইন্টু, এটা পার্সেন্টেজে আছে, রাইট? সো আমি এখানে কি করব, 0.45 মাল্টিপ্লাই করে দিব, and we will get a value of 0.4, sorry 0.04, 0.0495। এটা হলো ইউরেনিয়াম 238 এর ম্যাসটা দেওয়া আছে ওই প্লেটের ভিতরে। তাহলে আমি কি জানি যে একটার ম্যাস যদি ইউরেনিয়াম একটার ম্যাস যদি ওকে, সো ইউরেনিয়াম অ্যাটমের ম্যাস, সো আমি কি জানি এখানে বলছে যে এখানে আমাকে বলছে যে 4.0 into 10 to the power negative 270 is 27, যদি যদি একটা অ্যাটম হয় তাহলে 0.0495 কয়টা অ্যাটম হবে? তাহলে এটা আমরা কি লিখবো, 0.095 divided by 4 into 0 into 10 to the power minus 27। তাহলে কত হবে অ্যান্সার? অ্যান্সার will be 1.2 into 10 to the power 25 atoms, right? Okay, moving on to question 2. Uranium 238 is an alpha emitter and has a half-life of 4.5 billion years. Explain why it is safe to eat food from uranium glass plate. আচ্ছা, সো এখানে বলছে যে ইউরেনিয়াম গ্লাস প্লেট থেকে খেলে এটা সেফ কেন? Because it does not contaminate food, and alpha has a short range and less penetrant ability to reach our body. Also, it has a long half-life, means activity will be very low. Okay. Moving on to the last question of this paper, question number 8. This question is about magnetic field. Diagram 1 shows a positively charged proton moving downwards in an uniform magnetic field. So, এখানে আমাকে কি বলছে, the proton experience of forces to the right. What is the direction of the magnetic field? তো এটা বোঝার জন্য আমাদের সিম্পলি যেটা ইউজ করতে হবে সেটা হলো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ঠিক আছে? তো এটা অবভিয়াসলি আমরা লেফট হ্যান্ড রুল ইউজ করার পর আমরা এখানে পেয়েছি ইনটু দ্য পেজ ফোর্সটা এক্সাক্ট হচ্ছে। Part B বলছে, when a current passes through a flat circular coil, a magnetic field is produced. Complete diagram 2 by drawing the magnetic field
of the flat circular coil. So আমাকে এখানে বেসিক্যালি সলিনয়েড কয়েল একটা ড্র করতে হবে, আর এখানে বলছে কারেন্ট পাসেস থ্রু দ্য ম্যাগনেটিক কয়েল আর ড্রয়িং ফ্ল্যাট সার্কুলার কয়েল বলছে আমাকে, রাইট? সো ফ্ল্যাট সার্কুলার কয়েলটা আমি ড্র করে দিছি এখানে। Part C তে বলছে a wireless charging base uses a magnetic field to charge the battery of a mobile phone. Wireless charge base, mobile phone. There is an alternating current of wire in the charging base. There is another coil of wire connected to the battery in the mobile phone. Explain how the wireless charging base charges the battery of the mobile phone. তো এখানে আমাকে যেটা বলছে কিভাবে এই ওয়্যারলেস চার্জারটা কি মোবাইল ফোনটাকে চার্জ করে। তো কারেন্টটা যখন ওয়্যারলেস চার্জারের মধ্যে ফ্লো করতে থাকে, ওটা একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে কয়েলের ভিতরে, যে যে অল্টারনেটিং কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করে এন্ড একটা ভোল্টেজ ইনডিউস হয়, যে কারণে ব্যাটারিটা কারেন্ট পায় কয়েলটার থেকে। ওকে, Part 2 বলছে discuss the advantage and disadvantages of using high current in the wireless charging base. সো এখানে যেহেতু মার্কস 2 আছে, তো আমরা এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আর একটা অ্যাডভান্টেজ বলবো। তো ফার্স্ট এর অ্যাডভান্টেজটা কি হতে পারে? হাই কারেন্ট মানে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হবে, তার মানে চার্জ তাড়াতাড়ি হবে। এন্ড আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, যেহেতু কারেন্টটা অনেক হাই, তার মানে কি কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বাড়া মানে কি আমার হিটও বেড়ে যাবে, তার মানে কি চার্জারটা গরম হয়ে যাবে। So yeah, we are done with our paper and I hope you have understand all the topics.